নমস্কার। আজ আমরা ভারতের ইতিহাসের এমন এক বাকবদলের গল্প শুনব যা দেশের অর্থনীতিকে চিরদিনের জন্য পাল্টে দিয়েছিল। চলুন সোজা চলে যাই ১৯৯১ সালে আর দেখি ঠিক কি হয়েছিল সে সময়। ভাবা যায় 1991-এর গরমে ভারত অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া হওয়ার পথে। দেশের বিদেশি মুদ্রা রিজার্ভ এতটাই কমে গিয়েছিল যে তা দিয়ে বড়জোর ২ সপ্তাহ মানে মাত্র ১৪ দিনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আমদানি করা যেত। আসলে এটা কিন্তু শুধু একটা সমস্যা ছিল না, এটা ছিল অনেকগুলো সংকটের একটা ভয়ঙ্কর ককটেল যা গোটা দেশকে একেবারে খাদের কিনারায় এনে দাঁড় করিয়েছিল। সংকটটা ঠিক কতটা গভীর ছিল সেটা একটু বোঝা দরকার। একদিকে তো বিদেশি মুদ্রার ভাণ্ডার প্রায় শেষ, তার উপর মুদ্রাস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১৭%, মানে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ আকাশ ছোঁয়া। সরকারের ঘাটতিও অনেক, জিডিপির প্রায় ৮.৫%। আর সরকারি সংস্থাগুলো মানে পিএসইউগুলো লাভের বদলে লোকসানি করছিল বেশি। সব মিলিয়ে অর্থনীতি তখন ভেঙে পড়ার মুখে। আর এই সব সমস্যার মূলে ছিল একটা ব্যবস্থা যার নাম লাইসেন্স রাজ। কি ছিল এটা? এটা ছিল লাইসেন্স আর হাজারো নিয়মের এক জটিল ফাঁস। মানে আপনি যদি একটা ব্যবসা শুরু করতে চান বা ব্যবসাটা একটু বড় করতে চান, তাহলে সরকারি অনুমতি নিতে নিতেই অর্ধেক জীবন শেষ। এই আমলাতান্ত্রিক জটিলতা দেশের শিল্পকে পুরোপুরি দমিয়ে রেখেছিল। এই রকম একটা পরিস্থিতিতে যখন আর কোনো উপায় ছিল না, তখন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও আর অর্থমন্ত্রী ড মনমোহন সিং মিলে কিছু যুগান্তকারী সংস্কারের পথে হাঁটলেন। পরিস্থিতিটা ছিল অনেকটা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো। এই পদক্ষেপগুলো নেওয়া ছাড়া আর কোনো রাস্তাই খোলা ছিল না। এটা কিন্তু শুধু কিছু নিয়মকানুন বদলানো ছিল না, এটা ছিল ভারতের অর্থনৈতিক চিন্তাভাবনার এক আমূল পরিবর্তন। ড মনমোহন সিংয়ের সেই বিখ্যাত উক্তিটা তো মনে আছে, পৃথিবীর কোনো শক্তি এমন কোনো ধারণাকে থামাতে পারে না যার সময় এসে গেছে। ঠিক এই মনোভাব নিয়েই শুরু হয়েছিল এই নতুন পথ চলা। তো এই নতুন নীতিতে মূলত ৪টে বড় দিক থেকে পুরনো ব্যবস্থাকে ভাঙা হয়েছিল। প্রথমত, বেশিরভাগ শিল্পের জন্য লাইসেন্স নেওয়ার ঝক্কিটাই তুলে দেয়া হলো। দ্বিতীয়ত, অনেক শিল্প যা শুধু সরকারি সংস্থাগুলোর জন্য বাধা ছিল, সেগুলো বেসরকারি খাতের জন্য খুলে দেয়া হলো। তৃতীয়ত, এমআরটিপি আইন বাতিল করে বড় সংস্থাগুলোকে আরও বড় হওয়ার সুযোগ করে দেয়া হলো। আর চতুর্থত, বিদেশ থেকে প্রযুক্তি আর যন্ত্রপাতি আমদানির রাস্তাও খুলে গেল। সব মিলিয়ে লক্ষ্য ছিল একটাই, লাল ফিতের ফাঁস আলগা করে অর্থনীতিতে একটা খোলা হাওয়া আনা। সবচেয়ে বড় পরিবর্তনটা দেখুন। আগে ১৭টা শিল্পখাত ছিল যা শুধুমাত্র সরকারি উদ্যোগের জন্য সংরক্ষিত ছিল। সংস্কারের পর সেটা কমে এসে দাঁড়ালো মাত্র ৩টিতে: রেলওয়ে, প্রতিরক্ষা আর পারমাণবিক শক্তি। ভাবুন তো, বেসরকারি খাতের জন্য কত বড় একটা সুযোগ তৈরি হলো। আর এর ফলটা ছিল প্রায় সঙ্গে সঙ্গেই ভারতের শিল্প জগতের চেহারাটাই পুরোপুরি বদলে যেতে শুরু করল। চলুন দেখি ঠিক কি প্রভাব পড়েছিল। শুরুর দিকে একটু ধাক্কা লাগলেও তারপর শিল্পবৃদ্ধির হার যেন রকেটের গতিতে ছুটতে শুরু করল। এই গ্রাফটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার বোঝা যায় অর্থনীতিকে নিয়ন্ত্রণমুক্ত করার কি অসাধারণ প্রভাব। কয়েক বছরের মধ্যেই বৃদ্ধির হার প্রায় ০ থেকে লাফিয়ে ১১%-এরও বেশি হয়ে গেল। এর ফলে বাজারে দেশি বিদেশি প্রতিযোগিতা অনেক বেড়ে গেল। সাধারণ মানুষের হাতে এলো অনেক নতুন নতুন জিনিস কেনার সুযোগ, আর জন্ম নিল এক নতুন আত্মবিশ্বাসী বেসরকারি শিল্পক্ষেত্র যা ভারতকে বিশ্বের দরবারে এক নতুন পরিচিতি দিল। এই সংস্কারের হাত ধরেই ভারত নিম্ন আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশের তালিকায় উঠে আসে। কিন্তু মুদ্রার তো সবসময় দুটো পিঠ থাকে, তাই না? এই ব্যাপক আর্থিক বৃদ্ধির সুফল কিন্তু সমাজের সব স্তরের মানুষের কাছে সমানভাবে পৌঁছায়নি। ফলে একটা বেশ জটিল আর ভারসাম্যহীন ছবি তৈরি হয়েছিল। একদিকে যেমন বড় বড় কোম্পানি আর মেট্রো শহরগুলো ফুলে ফেঁপে উঠল, তেমনি অন্যদিকে অনেক ছোট ছোট শিল্প এই প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে গেল। আর কৃষিক্ষেত্রটা তো অনেকটাই পেছনে পড়ে রইল। এই বৈষম্যটা সংস্কারের একটা বড় সমালোচনার দিক। এর ফলে কর্মসংস্থানহীন বৃদ্ধি বা জবলেস গ্রোথ বলে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হলো। মানে দেশের জিডিপি তো বাড়ছে, কিন্তু সেই বৃদ্ধিটা আসছে মূলত পরিষেবা খাত বা সার্ভিস সেক্টর থেকে।
এই সেক্টর অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেলেও কৃষি বা শিল্পের মতো প্রচুর পরিমাণে কর্মসংস্থান তৈরি করতে পারে না। ফলে আর্থিক বৃদ্ধির সত্ত্বেও বেকারি একটা বড় সমস্যা হয়েই থেকে গেল। এই চরটা দেখলেই বোঝা যায় জিডিপিতে কৃষির ভাগ কমেছে আর পরিষেবা খাতের ভাগ কি বিপুল পরিমাণে বেড়েছে। তাহলে সব মিলিয়ে এই ঐতিহাসিক সংস্কারকে আমরা কিভাবে দেখব? এর দীর্ঘস্থায়ী প্রভাবটা ঠিক কী? সত্যি বলতে ১৯৯১ সালের উদারীকরণ কোনো শখের সংস্কার ছিল না। এটা ছিল একটা বাধ্য হয়ে নেওয়া পদক্ষেপ, একটা ভুলের সংশোধন। এমন এক সংকট থেকে এর জন্ম হয়েছিল যা দেশকে অন্য কোনো বিকল্পই দেয়নি। এটা ছিল টিকে থাকার লড়াইয়ে এক মরিয়া কিন্তু সফল বাজি। নিঃসন্দেহে এই সংস্কার একটা আধুনিক শিল্পভিত্তি তৈরি করেছে, কিন্তু বৈষম্য আর সুষম উন্নয়নের চ্যালেঞ্জগুলো আজও রয়ে গেছে। আর এটাই আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়, যে নতুন ভারতের নকশা তৈরি হয়েছিল তা কি আজও অসম্পূর্ণ? আর যদি তাই হয়, তাহলে সেই নকশা সম্পূর্ণ করার পরবর্তী পদক্ষেপ কী হবে?